ওকে, আজকে আমরা প্ল্যান্ট প্যাথোলজি পড়বো। প্ল্যান্ট প্যাথোলজিতে তোমার আমাদের মেজর যে জিনিসগুলো কাভার করতে হবে, স্পেসিফিকলি আমাদের কাভার করতে হবে এই তোমার আমাদের যতগুলো রোগ আছে, রোগগুলার কজাল অর্গানিজম, মেজর যে রোগগুলা, রোগ কিন্তু অসংখ্য আছে। একটা মানুষের পক্ষে সব রোগ পড়া সম্ভব না, হ্যাঁ। অসংখ্য রোগ আছে, সেটার কজাল অর্গানিজম গুলো তোমার দেখে রাখতে হবে তোমাদের। তো কজাল অর্গানিজম তোমার নানান রকম হতে পারে। ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ভাইরাল হতে পারে। তো সেটা আমাদের ইয়ে করতে হবে, সেটাও জানতে হবে যে কোন রোগের কজাল অর্গানিজমটা কি। তো এইভাবে আমরা আগাবো। তো আমরা একটু আগে বেসিক কিছু জিনিস আমরা দেখে নিই। বেসিক জিনিসগুলো দেখে তারপরে আমরা শুরু করব। তো আমাদের এখানে প্রথম যে জিনিসটা, আমাদের এটা অনেক সময় আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইন অ্যান্ড সিমটম। যখন তোমার হচ্ছে যে দেখো, সাইন হচ্ছে দ্য প্যাথোজেন অর ইটস পার্টস অফ প্রোডাক্টস অ্যান্ড সিন। তুমি কোনো একটা প্যাথোজেনের মানে একেবারে ভিজিবল কোনো কিছু একটা দেখা যাবে, সেটা হচ্ছে সাইন। হ্যাঁ, একেবারে ভিজিবল কিছু, মনে করো যে তোমার কি বলবো, তোমার ধরো যে একটা উম, ধরো একটা কলা আমার হাতে আছে, হ্যাঁ। কলার উপরে কোথাও একটু ওই যে উপরে এই সাদা সাদা একটু লেগে আছে, ফাঙ্গাল মাইসেলিয়া, মানে ফাঙ্গাল ফ্রুটিং বডি, মানে গাছে, মানে গাছে ফাঙ্গাসের মাইসেলিয়া গুলো লেগে আছে। তো যেহেতু ওটা আছে, সেটাকে আমরা তোমার ইয়ে করব, এই সেটাকে আমরা বলতেছি তোমার সাইন। আর সিমটম হচ্ছে, দেখো, দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রিয়াকশন অর অল্টারেশন অফ এ প্লান্ট এজ রেজাল্ট অফ ডিজিজ। কোনো একটা রোগ হওয়ার কারণে, মানে কোনো একটা, ধরো তোমার শরীরে একটা ইয়ে করছে, তোমার শরীরের মধ্যে একটা ভাইরাস ঢুকছে, ঢোকার পরে তোমার শরীরে জ্বর হয়ে গেছে, জ্বরটা হচ্ছে সিমটম। আবার তোমার শরীরে একটা মশা কামড় দিছে, সেখানে তোমার মানে একেবারে ফোঁটা দেখা যাচ্ছে, মানে একটু ঘা হয়ে গেছে, সেটা হচ্ছে সাইন। সাইনটা ভিজিবল, সিমটমটা হচ্ছে সাইনের রিয়েকশন। তো সিনড্রোম হচ্ছে সাইন সিমটমের সম্মিলিত। প্যাথোজেনের সংজ্ঞা তোমরা জানো, হোস্ট প্যাথোজেনেসিস, খুব বেশি ইম্পর্টেন্ট নাই, আমরা শর্টলি যাব, যেখানে যেখানে প্রয়োজন সেখানে পড়বো। একটু করে তোমাদের এই জিনিসগুলো পড়ে রাখতে হবে, যে প্যারাসাইট কি, অব্লিগেট প্যারাসাইট কি, ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কি, তারপরে হচ্ছে অব্লিগেট স্যাপ্রোফাইট। তুমি ফ্যাকাল্টেটিভ আর অব্লিগেটিভ এই দুইটা জিনিসটা মনে রাখবা। দেখো, দ্য অর্গানিজম অবটেন নিউট্রিয়েন্টস অনলি ফ্রম লিভিং টিস্যু, মানে অব্লিগেট প্যারাসাইট মানে যে তোমার প্যারাসাইটটা শুধুমাত্র জীবন্ত কোষেরই উপর নির্ভরশীল, মানে জীবন্ত কোষ ছাড়া বাঁচতে পারে না। অব্লিগেট মানে অব্লিগেটরি, অব্লিগেটরি মানে অবশ্যই লাগবে জীবন্ত কোষ, সেটাকে বলে তোমার অব্লিগেট প্যারাসাইট। আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে দ্য অর্গানিজম অবটেন নিউট্রিয়েন্টস আইদার ফ্রম লিভিং টিস্যু অর ডেড অর্গানিক ম্যাটার। দেখো, মনে করো যে সেটা লিভিং টিস্যু থেকেও তার খাবার নিতে পারে, আর যখন লিভিং টিস্যু থাকে না তখন সে ডেড ইয়েতেও তোমার বেঁচে থাকে। যেমন ধরো, পাউরুটির ওপরে অনেক সময় কালো কালো একটা ইয়ে হয়, ফাঙ্গাস হয়, সেটাকে মিউকর বলা হয়, এবং অ্যাসপারজিলাসও হয় সেখানে। তো মিউকর গুলা তোমার পাউরুটি, তোমার পাউরুটির উপর হচ্ছে, এটা আবার তোমার ইয়ের মধ্যে, কাঠের মধ্যেও হতে পারে। সো এই যে এরকম তোমার লিভিং অর্গানিজম, লিভিং ইয়ের পর ছাড়াও নন লিভিং এ যেটা, সেটা ফ্যাকাল্টেটিভ। স্যাপ্রোফাইট হচ্ছে তোমার যেটা তোমার মানে মৃতজীবী, একেবারে তোমার গাছের মানে কাঠের মধ্যে হচ্ছে, শুকনা কাঠের মধ্যে হচ্ছে। ধরো একটা তোমার বইয়ের ভিতরে ফাঙ্গাস হচ্ছে, একটা বই দীর্ঘদিন যদি তুমি রেখে দাও, তাহলে বইয়ের ভিতরে তোমার ফাঙ্গাস হচ্ছে, এটাকে তো বলে স্যাপ্রোফাইট। তো এই জিনিসগুলো শিখে রাখবা। এই সিম্বায়োসিস, ইনফেকশন, ইনোকুলেশন, এগুলো খুব বেশি দরকার নাই। ভাইরুলেন্সটা একটু দরকার, সেটা হচ্ছে দ্য স্ট্রেংথ অর এবিলিটি অফ প্যাথোজেন টু কজ ডিজিজ। কোনো একটা রোগ তৈরি করার ক্ষমতাকে বলা হয় তোমার ভাইরুলেন্স। মনে করো তোমাকে একটা ডেঙ্গু মশা কামড় দিল, তোমার ডেঙ্গু হইল না। আবার তোমার তোমাকে আরেকটা ডেঙ্গু মশা পরে কামড় দিল, প্রথম হয়তোবা তুমিও হয়তোবা 10 বার ডেঙ্গু মশার কামড় খাইছো, তোমার হয়তোবা ডেঙ্গু মশার তোমার ডেঙ্গু হয় নাই, কিন্তু 10তম বার দেখা গেল ডেঙ্গু হয়েছে। এই যে তোমার পর লাস্ট যে ডেঙ্গুর ভাইরাসটা খুব শক্তিশালী ভাইরাস ছিল, এই জন্য হয়েছে। প্রথম কালে তুমি রেজিস্টেন্স করতে পারছো, ভাইরুলেন্স, দ্য স্ট্রেংথ অর এবিলিটি অফ প্যাথোজেন টু কজ ডিজিজ। তোমার এই ডিজিজ করার ক্ষমতা থাকা লাগবে, হ্যাঁ, এই আর কি।
ইন্ট্রুসিভ অর্গান অ্যান্টিবায়োটিক দরকার নেই, অ্যান্টিবায়োটিক টক্সিন, অ্যান্টিবায়োটিকের সংজ্ঞাটা শিখে রাখবা, এটা আসতেই পারে টক্সিন, এগুলা ফ্লোটিং বডি খুব বেশি দরকার নাই, এগুলো দরকার নাই, এবায়োটিক বায়োটিক। তো তোমাকে একটা ডিজিজ লিখে বলতে পারে এটা কি বায়োটিক ডিজিজ নাকি এবায়োটিক ডিজিজ। হ্যাঁ, যেমন ধরো তোমার গাছের বাকানি রোগ হয়, তোমরা কি জানো বাকানি রোগ কেন হয়? এই ধান গাছের বাকানি রোগ হয়, কেউ কি বলতে পারো ধান গাছের বাকানি রোগ কেন হয়? নুসরাত, অতিরিক্ত রিফা ওটার বলো। প্যাথোজেনটা অ্যাটাক করে। প্যাথোজেনটা হচ্ছে জিবেরেলিক অ্যাসিড নিঃসৃত করে, যেটার ফলে গাছটার হাইট অনেক বেড়ে যায়, আর যার ফলে গাছটা একটু হেলে যায় আর কি। এটা এই এই কারণেই হয়, জিবেরিলা ফুজিকোরো এর কারণে এই জিবরিলিক হয়। অ্যাসিড না এবিএ অ্যাবসিসিক অ্যাসিড, দুইটার মধ্যে কোনটা বলো তো? জিবেরেলিক অ্যাসিড। জিবরিলিক অ্যাসিড। আচ্ছা, এটা তো প্যাথোজেন ছাড়াও হতে পারে নাকি? আমি তো ভাইয়া প্যাথোজেন দিয়েই পড়ছি। ওকে, তো তোমার এখন তোমাকে একটা রোগ দিয়ে বলা হলো যে এই রোগটা তোমার ব্যাকটেরিয়া বা কি রোগ, এটা কি বায়োটিক নাকি অ্যাবায়োটিক, তাহলে তুমি এটা আইডেন্টিফাই করে বলতে হবে যে এটা বায়োটিক নাকি অ্যাবায়োটিক। তো এই জিনিসগুলো তোমার এটা খুব বেশি এখন যেগুলো বলতেছে এগুলো আসে না, ডায়াগনোসিস প্রসেস আসে না, ফাদার অফ প্লান্ট প্যাথোলজি এভাবে না আসে, তোমার অনেক সময় আসে যে ভাইরোলজির জনককে, মাইক্রোস্কোপির জনককে, নেমাটোলজির জনককে, এই জিনিসগুলো একটু আসে। হরাইজন্টাল রেসিস্ট্যান্ট, ভার্টিক্যাল রেসিস্ট্যান্ট, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা যখন একটা জিন দিয়ে কোনো তোমার মানে মনোজেনিক একটা জিন দিয়ে কোনো একটা ডিজিজ কন্ট্রোল হয়, আর অনেকগুলা জিন দিয়ে কোনো একটা ডিজিজ বা কন্ট্রোল হয়, সেটাকে বলে তোমার অনেকগুলো জিন যেটা সেটা হচ্ছে তোমার পলিজেনিক বলা হয়। দেখো, হরাইজন্টাল রেসিস্টেন্স হচ্ছে পলিজেনিক রেসিস্টেন্স, আর ভার্টিক্যাল রেসিস্টেন্স হচ্ছে মনোজেনিক রেসিস্টেন্স। হ্যালো, দেখা যাচ্ছে আমাকে? জি জি স্যার, দেখা স্যার। যাচ্ছে। ওকে, সরি, একটু দাঁড়াও, আমি তোমাদের দেখতে পাচ্ছিলাম না হঠাৎ করে, ইভেন এখনো দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ। তো একটু প্লিজ আমার এখানে একটু ডিস্টার্ব করতেছে। ওকে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা একটু এইটা মনে রাখলেই হবে, এই সংজ্ঞাটার মধ্যে হরাইজন্টাল রেসিস্ট্যান্স আর ভার্টিক্যাল রেসিস্ট্যান্সের পার্থক্যর মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে তোমার হরাইজন্টাল রেসিস্ট্যান্স হচ্ছে তোমার পলিজেনিক রেসিস্ট্যান্স, আর ভার্টিক্যাল রেসিস্ট্যান্স হচ্ছে তোমার মনোজেনিক রেসিস্ট্যান্স। ঠিক আছে, তোমার কোনো একটা জিন দিয়ে যদি কোনো একটা ডিজিজকে তোমার করা যায়, কন্ট্রোল করা যায়, দ্যাট ইজ কল্ড হচ্ছে তোমার মনোজেনিক। আর যদি তোমার একাধিক দিয়ে যদি যে মানে কন্ট্রোল করা হয় তাহলে হয় পলিজেনিক। এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল এই একটা পার্থক্য যদি করা হয় তাহলে তোমার মানে আর কিছুই লাগবে না, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফানজাই মাইকোলজি, এগুলো আসলে খুব বেশি দরকার পড়ে না। এগুলোতে তোমার ম্যাক্রোসাইক্লিক রাস তোমরা যেগুলো পড়ছো একেবারে অনার্সে মাস্টার্সে, যে তোমার এই তোমার কিছু কিছু আছে, ফাঙ্গাস আছে, তাদের টোটাল লাইফ সাইকেলটা কমপ্লিট করতে কয়েকটা হোস্টের প্রয়োজন হয়, একাধিক হোস্টের প্রয়োজন হয়। সেটাকে বলা হয় তোমার একাধিক হোস্টের যেটা প্রয়োজন হয় সেটাকে হচ্ছে বলা হয় তোমার কি ম্যাক্রোসাইক্লিক। আর যেটা তোমার একটার মধ্যেই তোমার যেমন দেখো, ধরো যে একটা গাছের মধ্যেই তোমার হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসাইক্লিক। তুমি দেখো, when five phases present in a রাষ্ট্রঞ্জয় called microcyclic, when five is not present in a রাষ্ট্রঞ্জয় called microcyclic। সরি, এটা আমি একটু ভুল বলেছি। ম্যাক্রোসাইক্লিক রাস্ট হচ্ছে তোমার দুইটা হোস্ট লাগে। তোমরা জানো যে তোমার হুইট গাছে একটা রোগ হয়, বারবারি ডিজিজ বা মরিচা রোগ। এটার যে মানে যে তোমার ফাঙ্গাসটা এটার জন্য দায়ী। এই ফাঙ্গাসটা
অর্ধেক লাইফ সাইকেল হুইট গাছে, অর্ধেক লাইফ সাইকেল বারবারি প্লান্টে। দুইটা লাইফ সাইকেল তার মানে দুই মানে লাইফ সাইকেলের দুইটা অংশ, অর্ধেক হয় হুইটে, অর্ধেক হয় বারবারি প্লান্টে। যেহেতু দুইটা গাছ লাগতেছে একটা ফাঙ্গাসের টোটাল লাইফ সাইকেল শেষ করতে, সেটাকে আমরা বলতেছি হ্যাটারোসিয়াস রাস্ট। আর মাইক্রোসাইক্লিক রাস্ট হচ্ছে যে একটা হোস্টের মধ্যেই তার টোটাল লাইফটা। যদি মানে আমি খুব সহজভাবে বলি যে একটা মেয়ে তার বাবার বাড়িতে বড় হচ্ছে, তার লাইফ সাইকেলের অর্ধেকটা বা একটা অংশ, তারপরে মানে স্বামীর বাড়িতে বড় হচ্ছে পরের অংশটা। মানে আমার এটা আবার তোমরা কেউ আবার মেয়েরা নেগেটিভলি নিও না, আমি জাস্ট শুধু একটা এক্সাম্পল দেওয়ার জন্য। তাহলে তোমার এইটা হচ্ছে হেটারোসিয়াস কন্ডিশন, আর মনোসিয়াস কন্ডিশন হচ্ছে একটাই এর মধ্যে লাইফ সাইকেল কমপ্লিট হয়। সো এখানে খুব বেশি আর ইম্পর্টেন্ট কিছু নাই। এই তোমাকে যদি বলে, দেখো ভাস্কুলার উইল্ট কজ বাই ফিউজিরিয়াম ভার্টিলিয়াম, তোমাকে উইল্ট ডিজিজ হয় এরকম কিছু জিজ্ঞেস করলো যে উইল্ট ডিজিজ হয় এরকম কয়েকটা ভাইরাসের বা ফাঙ্গাসের নাম বলো। তখন তুমি বলতে পারো যে ফিউজিরিয়াম উইল্ট বা ভার্টিসিলিয়াম বা রাস্টোনিয়া, এরকম আর কি। তো এই জিনিসটা, তো তোমার এই যে তোমার, হ্যাঁ থ্যাংক ইউ, একটু আগে যে কে আনসার দিছিল জিব্রেলিনটা কিন্তু ঠিক আছে, যে তোমার এবিএ হয়, বাকানি ডিজিজ হয় হরমোনাল ইফেক্টে, জিবরেলিনের ইফেক্টে। হ্যাঁ, এটা তোমার দুইটা নোট ইন্টার নোটকে ইলংগেট হয়ে যায়, লম্বালম্বি হয়ে যায়। ওকে, ঠিক আছে। তো আমরা ইনসেকটিসাইডের যে ফর্মুলেশন পড়ছিলাম আগের ইয়েতে, ইনসেকটিসাইডের ফর্মুলেশন আর ফাঙ্গিসাইডের ফর্মুলেশন মোরলেস সিমিলার। এক কথায় অল অফ দেম আর পেস্টিসাইড। তো পেস্টিসাইড গুলোর মধ্যে পার্থক্যগুলো হচ্ছে তোমার এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। এখন তোমার এখানে কিছু ফর্মুলেশন আছে, যেমন ধরো কোনোটা ডাস্ট, কোনোটা গ্র্যানুলার, কোনোটা হচ্ছে তোমার হোয়াইটেবল পাউডার ডব্লিউপি, কোনো হচ্ছে সলিবল পাউডার এসপি বলা হয়। তো এটার ইয়েটা নিয়ে শিখে রাখবা। এখানে তোমার কিছু এই যে তোমার সংক্ষেপে যে নামগুলো আছে, এরোসল, বেট, কনসেন্ট্রেট, ডাস্ট, ইমালসিবল কনসেন্ট্রেট, ইমালসিফেবল কনসেন্ট্রেট, ফ্লাভেবল, গ্র্যানুল, এই জিনিসগুলো একটু শিখে রাখতে হবে, ঠিক আছে, জাস্ট দেখে রাখার জন্য। কারণ তোমাকে যদি বলে ডব্লিউএসবি কি, যে কোনো একটা তোমার এর ক্ষেত্রে, পেস্টিসাইডের ক্ষেত্রে ডব্লিউএসবি কি, ডব্লিউ হচ্ছে ওয়াটার সলিউবল ব্যাংক, আবার ডব্লিউএসসি ওয়াটার সলিউবল কনসেন্ট্রেট। এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের ক্লাসিফিকেশনের মধ্যে একটা হচ্ছে তোমার, আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে ডাইরেক্ট পেস্টিসাইড মানে ডাইরেক্ট যেটা হয়, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে মানে শরীরের মধ্যে টাচ হলো। মনে করো আমার এখানে শরীরের মধ্যে একটা বিষাক্ত কিছু আসলো, একেবারে হাত পুড়ে গেল একদম, বা আমার ওই যে আগে যে বলতো যে এসিড নিক্ষেপ হয়, একটা মানুষের শরীরে এসিড নিক্ষেপ করলো, শরীর পুরো ঝলসে গেল, সেই মানুষটা মারা গেল। এই যে তোমার বিষয়টা, এটাকে বলে কন্টাক্ট পেস্টিসাইড। আর তোমাকে এই কন্টাক্ট পেস্টিসাইড না, তোমাকে একটা স্লো পয়জন খাওয়াই দিলাম, যেটা তোমার সিস্টেমে শরীরের মধ্যে গেল, যাওয়ার পর তোমার নার্ভাস সিস্টেমটাকে দুর্বল করে দিল বা নষ্ট করে দিল, করে তুমি আস্তে 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 মারা গেলে। তোমার সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমটা নষ্ট করে দেওয়া, দ্যাট ইজ কল্ড তোমার সিস্টেমিক ফাঞ্জিসাইড। আর যেটা তোমার কন্ট্যাক্ট সরাসরি আসতেছে গায়ের মধ্যে, সেটা হচ্ছে তোমার এটাকে কন্ট্যাক্ট বলা হয়। আর রেসিডিউয়াল, দেখো রেসিডিউয়াল আরেকটা আছে, রেসিডিউয়াল, দ্য রেসিডিউয়াল ফাঞ্জিসাইড ইজ ওয়ান হুইচ ইজ অ্যাপ্লাইড এজ এ স্টেশনারি লেয়ার অন দ্য আউটসাইড অফ দ্য হোস্ট, দ্যার ইজ এ লাই অন দ্য ওয়্যার টু মোবাইল ফাঙ্গাস। এটা খুব বেশি আর প্রয়োজন নাই, আমার আমার অত বেশি জানার দরকার নেই। মূলত সিস্টেমিক আর কন্ট্যাক্টটাই বেশি জানার লাগে। তবে এইখানে তোমার কিছু এক্সাম্পল আছে, এই যে এই কয়েকটা এক্সাম্পল তোমাদের পড়তে হবে, যে ফার্টিলাইজারের বা সরি পেস্টিসাইডের জেনারেল ইউজের উপর ডিপেন্ড করে তোমার পেস্টিসাইডকে কিছু ক্লাসিফাই করা হয়। যেমন তোমাকে বলবো যে তোমাকে একটা এক্সাম্পল বলছি যে তুমি একটা সিড ট্রিটিং কেমিক্যালের নাম বলো, মানে সিড ট্রিটমেন্ট করি আমরা, সিড ট্রিটিং কেমিক্যালের নাম বলো। তখন তোমাকে লিখতে হবে ভিটাভেক্স 200, ক্যাপটান, থিরাম, এরকম। অথবা তোমাকে সয়েল ট্রিটিং ফাঞ্জিসাইডের নাম বললো। অথবা তোমাকে একটা ফাঞ্জিসাইডের নাম বললো যে ফ্রুট প্রোটেক্টেন্ট। তোমাদেরকে যেমন এক্সাম্পল হিসেবে বলি, স্টোরেজ ফাঞ্জিসাইড। মনে করো তোমার একটা বিশাল গুদাম আছে, ধানের গুদাম বা চালের গুদাম, ইভেন ধানের গুদামও না, চালের গুদাম না, তুমি বাসার মধ্যে বড় একটা তোমার কন্টেনার আছে যেখানে তুমি চাল রাখছো। তো সেই চালের মধ্যে তোমার পোকা হয়েছে, তোমার কালো কালো ছোট ছোট পোকা দেখবা হয়, ভাতের মধ্যে পাওয়া যায়। তো সেই পোকাটা তুমি এতগুলা ধানের চালের মধ্যে পোকাটা মারবে কিভাবে? তো তোমার খুব সহজ, জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক ফসফেট, ফসফিন নামে তোমার কিছু ট্যাবলেট আছে, দেখো এই যে এটা তোমার করে কি, এই ট্যাবলেটটা তুমি ওই ইয়ের মধ্যে দিয়ে রাখবা, তোমার ওই চালের ইয়ের মধ্যে দিয়ে এটা মুখটা বন্ধ করে রাখবা, ওই ভিতরে একটা গ্যাস উৎপন্ন হবে, ফসফিন গ্যাস। ওই গ্যাসটা গিয়ে তোমার করবে কি, সবগুলো পোকা মেরে ফেলবে।
পোকাগুলো দম বন্ধ হয়ে মারা যাবে। তারপরে তুমি চালটা যখন তুমি কি করবা, তখন চালটা থেকে পোকাটা এরকম কুলা দিয়ে বা চালন দিয়ে আলাদা করে ফেললা। তাহলে এই যে তোমার সয়েল ট্রিটিং ফাঙ্গিসাইড হচ্ছে যেটা তোমার মাটিটাকে ইয়ে করে। আমরা যেমন জানো, একটা মনে করো যে তুমি একটা পাটের চাষ করছো, তো পাট চাষ করার পর দেখা গেল সেখানে তোমার প্রচুর তোমার জুট সেমিলোপার এগুলা হয়েছে, তাহলে এগুলার ইয়ে থাকবে। এগুলো কিন্তু আমি ইনসেক্টিসাইড পেস্টিসাইড একসাথেই বলতেছি। বা কোনো একটা ফাঙ্গাসের ডিজিজ হলো, যেমন ব্লাস্টের ডিজিজ, এটা তোমার মাটিতে আবার থেকে যায়। তো তখন তুমি এটাকে জমিটার মধ্যে তো তোমার ওই ইয়ে রয়ে গেছে, স্পোর রয়ে গেছে। তখন তুমি জমিটাকে ট্রিট করতে চাও, তো তখন জমিটাকে চাষ করে তখন তুমি সেখানে এই যে ফর্মালডিহাইড, ভ্যাপাম, এরকম সয়েল ট্রিটিং ফাঙ্গিসাইড, ইভেন তোমার দানাদার যেসব তোমার ফার্টিলাইজার আছে, যেমন বলা হয় বাসোডিন, ফুরাডান। ফুরাডান দানাদার মানে গ্রানুলার, ফুরাডান 5G, বাসোডিন 5G, এই জাতীয় এগুলো মাটির মধ্যে যত ইয়ে আছে, এই তোমার বিষাক্ত মানে ব্লাস্ট বা অন্যান্য জীবাণু আছে, সেগুলো মেরে ফেলে। কিন্তু আনফরচুনেটলি এগুলো কিন্তু ভালো ইয়েগুলোকেও মারে। এই কারণে তোমার এই জাতীয় মানে বিষ অ্যাভয়েড করাটাই ভালো। তো সিড ট্রিটিং কেমিক্যাল, সয়েল ট্রিটিং কেমিক্যাল, ফ্রুট প্রোটেক্টেড, এরকম কিছু জিনিস আছে। আবার এটার পাশাপাশি তোমার কয়েক এরকম অনেক সময় এক্সাম্পল আসে, একদম সরাসরি আসে, যে এই একটি কপার ফাঙ্গিসাইডের নাম লিখুন, অথবা সালফেট কন্টেনিং পেস্টিসাইডের নাম লিখুন, সালফার কন্টেনিং পেস্টিসাইড। তো তোমরা এরকম অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইড, তারপরে অর্গানো সালফেট, এরকম জিনিসগুলো তোমরা যে শিখছো, এই যে এই এক্সাম্পলটা দেখো, ইনঅর্গানিক মার্কারি, অর্গানো মার্কারি, মার্কারিলস, তারপরে হচ্ছে কুইনেন ফাঙ্গিসাইড, কপার অক্সাইড, কপার কার্বনেট, এই জিনিসগুলো একটু করে দেখে রাখতে হবে। একটা করে এক্সাম্পল তোমার শিখে রাখতে হবে। শিখে রাখলে তুমি এটা সব জায়গায় ইউজ করতে পারবা। তো ফানজাইয়ের প্রিন্সিপাল মাইক্রোটক্সিন দরকার নাই। নেমাটোলজি খুব সিম্পল। তোমাকে যদি বলে যে দা ইয়ে শাহিন, কে আছো? শাহিন, শাহিন, একটু কথা বলো আমার সাথে। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ শাহিন, আমাকে একটু বলো তো, ধান গাছে নেমাটোড দিয়ে একটা রোগ হয়, সেইটা রোগের নাম কি? স্যার, জানা ছিল স্যার, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। উফরা, উফরা ডিজিজ। আহ, জি জি স্যার। হ্যাঁ, এরকম আর কি। তোমার দেখা গেল যে তোমাকে বলো রাইসে হয় এরকম। তোমরা বেগুনের ক্ষেত্রে শুনছো বেগুনের রুট নট হয়, রুট নট অফ ব্রিঞ্জাল, ওটাকে বলা হয় মেলোডোগাইন জাভানিকা, এরকম তোমার ইয়ে আছে, রুট নট নেমাটোড। তো তোমাকে এরকম বললো যে দুই তিনটা, একটা বা দুইটা ইয়ে রুট নট হয়, তোমার পালসের রুট নট হয়, পালস জাতীয় ক্রপের ক্ষেত্রে, রাইসে হয় এরকম। নেমাটোডের দুই চারটা সংজ্ঞা এখানে তোমার ইয়ে করে রাখতে হবে। এগুলো ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন এগুলো ইউজুয়ালি আসে না, হ্যাঁ। এইবার হচ্ছে তোমার নেমাটোড ডিজিজে, তারপরে রুট নট নেমাটোড কজ ইয়ে। ওকে, ঠিক আছে। নেমাটোডের কোন স্টেজটা, তুমি নেমাটোডের লাইফ স্টেজে কিন্তু J1, J2, J3, এরকম চারটা স্টেজ আছে, হ্যাঁ। তো চারটার মধ্যে J2 মানে জুভেনাইল 2 স্টেজটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস প্লান্টের জন্য। তো নেমাটোডের এই কিছু টুকিটাকি ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন আছে, তোমরা একটু দেখে রাখবা। উফরার দুই রকম আছে, থোর উফরা, পাক্কা উফরা। রাইস নোট নেমাটোডের এই যে এইটা কিন্তু নামটা একটু কঠিন, যেটা তোমার উফরা ডিজিজ করে, দেখো, হিস হিস মেনিলা অরাইজি। এটা একটু মনে রাখবা, এটা কিন্তু আসে, বারবার আসে, বিভিন্ন সময় আসছে। তো এই হচ্ছে ইয়ে। এবার হচ্ছে ভাইরাস। ভাইরাস সম্বন্ধে আমরা কিন্তু, যখন করোনা ভাইরাস আসলো তখন ভাইরাস সম্বন্ধে আমরা অনেক তথ্য আমাদের জানতে হয়েছে, যে আসলে ভাইরাস কি, ভিরিওড কি। তোমার একটা কথা অনেক সময় আসে, ভাইরাস কি, ভিরিওড কি, বা ক্যাপসুল কি। তোমরা জানো ভাইরাসের যে একটা প্রোটিন কোড থাকে, যদি কোডটা না থাকে তাকে ভিরিওড বলা হয়। তো তোমার দ্য নেকেড ভাইরাস পার্টিকেল উইদাউট প্রোটিন কোড, দ্যাট ইজ কল্ড ভিরিওড। খুবই সিম্পল, কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাই, লিখতে পারি না। তো ভাইরাসকে কিন্তু লিভিং অর্গানিজম বলা হয়, নন লিভিং অর্গানিজম বলা হয়, এটা 7-8 এর বইয়েও আছে। তো ভাইরাস কেন লিভিং অর্গানিজম, দুইটা এক্সাম্পল বলতে হবে তোমাকে। কারণ ভাইরাস লিভিং অর্গানিজম ছাড়া বাঁচতে পারে না, সে অতএব এটা লিভিং অর্গানিজম, এটা এক নম্বর কথা। অথবা ভাইরাসের মধ্যে ডিএনএ অথবা আরএনএ, যেটা নিউক্লিক অ্যাসিড ছাড়া, ভাইরাসের জীবনটাই গঠিত হয় নিউক্লিক অ্যাসিড দ্বারা। যার জীবন আছে তাতে অবশ্যই নিউক্লিক অ্যাসিড যার আছে, তার তো অবশ্যই জীবন আছে। এটা হচ্ছে লিভিং অর্গানিজম এর পিছনে যুক্তি। আর নন লিভিং অর্গানিজমের পেছনে যুক্তির মধ্যে একটা বড় যুক্তি হচ্ছে যে ভাইরাস ক্রিস্টাল ফর্ম করা যায়, তারপর হচ্ছে তোমার এটাকে তোমার ফিল্টার করা যায়।
ফিল্টার করা যায়, ক্রিস্টাল ফর্ম করা যায়, এগুলো তো তোমার মূলত ইয়ের মাধ্যমে তোমার এই যে এটা তো একটা অনেকটা জড় পদার্থের মতো আচরণ করতেছে। তো এরকম তোমার এই জিনিসগুলো তোমার একটু জাস্ট দুইটা করে ইয়ে জেনে রাখতে হবে। ভাইরাসের ক্ষেত্রে ইলাইসা টেস্ট কি অনেক সময় আসে, ইলাইসার ফুল মিনিং কি, এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট অ্যাসে, এটাকে বলা হয় ইলাইসা। তারপরে তোমার এই যে এখানে কিছু জেনেটিক্যাল টার্ম আছে, যেটা জেনেটিক্সও তুমি পারবা, বা ভাইরাসের ক্ষেত্রেও তোমার পড়ে রাখতে হবে। তো তোমার অনেক সময় সিমটম দিয়ে বলে যে এটা কি ভাইরাল ডিজিজ না ব্যাকটেরিয়াল ডিজিজ। তোমার পাটের ক্ষেত্রে যে তোমার বলবো যে গ্রিন লিফ ইয়েলো হয়ে গেছে পাট গাছে, সেটা কিসের সিমটম? এটা আসলে জুট মোজাইক ভাইরাস। এই এরকম ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। তো কিভাবে প্লান্ট ভাইরাস স্প্রেড হয়, ইমিউনোলজি, সেরোলজি, অ্যান্টিবায়োলজি, অ্যান্টিজেন, ইলাইসা, এগুলা টুকিটাকি একটু দেখে রাখবা। অ্যান্টিজেন কি, অ্যান্টিসিরাম কি, এই জিনিসগুলো একটু দেখতে হবে। ভাইরাস কিভাবে ট্রান্সমিট হয়, এগুলো খুব সিম্পল জিনিস। মাইক্রোপ্লাজমার একটু সংখ্যাটা দেখে রাখবা। কোভিড-19টা ওই সময়ে খুব ইম্পর্টেন্ট ছিল, বাট এটা সময়ের প্রেক্ষিতে এখন আর খুব বেশি দরকার নাই। আর হার্ড ইমিউনিটি শব্দটা একটু শিখে রাখো। হার্ড ইমিউনিটি হচ্ছে কন্টিনিউয়াস একটা মানে এলাকার সব লোকের মধ্যে ভ্যাকসিন দিতে 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 এমন একটা সময় দেখা যায় ওই ভাইরাসটা ওই এলাকায় আর থাকে না, তখন দেখা যায় দ্যাট ইজ কল্ড হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটির ব্যাপারটা যেমন আমাদের হাম রোগের মধ্যে, বাংলাদেশে কিন্তু কয়েক মানে বছর আগে হাম নিয়ে আমাদের কোনোদিন চিন্তাই ছিল না যে হাম কোনোদিন মানুষের হইতে পারে। তোমরা হাজার বছর ধরে উপন্যাস অনেকে হয়তো পড়ছো, আমরা আমাদের সময় একটা পাঠ্য বই ছিল হাজার বছর ধরে এসএসসিতে। তো সেই উপন্যাসে ওলা বিবি নামে একটা বিবি বলা হয়, মানে কলেরা রোগের একটা জীবাণু। তখন আগে যখন মানুষের আসতো, গ্রামের পর গ্রাম মানুষ মরে যেত, নিঃস্ব হয়ে যেত, মানে মানে পুরো গ্রাম মানুষ মরে যেত মহামারী আকারে। তো এখন কলেরা কিন্তু আর সেই ইয়ে নাই, তার মানে কলেরা এখন হার্ড ইমিউনিটি হয়ে গেছে। এই ক্লাস যদি ইয়ে হয়ে যায় আমরা আবার কিন্তু জয়েন করবো, আজকে আর অল্পক্ষণের জন্য 10 মিনিটের জন্য জয়েন করলেও করব, কিন্তু আজকে আমরা প্লান্ট প্যাথোলজিটা শেষ করব। তো হার্ড ইমিউনিটি ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা মানে কোনো একটা ডিজিজ একদম পুরোপুরি রেসিস্ট্যান্ট হয়ে যাওয়া, এই যে সময়টা এটাকে বলে হার্ড ইমিউনিটি। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবা, ছোট ছোট কিছু সংজ্ঞা আছে এখানে। তবে একটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, এই যে ইনকিউবেশন পিরিয়ড। হ্যাঁ, তোমাকে একটা মশা আজকে কামড় দিল, 10 দিন পরে তোমার ডেঙ্গু রোগটা হলো। এই যে মশাটা কামড় দিল, তোমার এই ইটা তোমার মানে ভাইরাসটা শরীরে ঢুকলো, ঢোকার পরে সিম্পটম এক্সপ্রেশন পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই যে আমার বাম পাশে দেখো, দ্য পিরিয়ড বিটুইন হুয়েন এ পার্সন ইজ ফার্স্ট এক্সপোজ টু এ ভাইরাস অ্যান্ড দেন অ্যান্ড হুয়েন দে ডেভেলপ সিম্পটমস ইজ নোন অ্যাজ ইনকিউবেশন পিরিয়ড। মানে হচ্ছে এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে যে তোমার একটা ভাইরাস তোমাকে ই করলো, ইনফেক্ট করলো, তারপরে তোমার এটার সিমটম এক্সপ্রেশন পর্যন্ত যে সময়টা। সো এই জিনিসটা একটু দেখে রেখো। তারপরে হচ্ছে এগুলো ভাইরাস রিলেটেড আসলে অনেক তথ্য আগে উম, একটা সময় আসতো, এখন আবার এগুলা মানে আনইম্পর্টেন্ট হয়ে গেছে। এবার হচ্ছে ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজির মধ্যে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা একটু যেখানে রাখবা, ইউক্যারিওট, প্রোক্যারিওট ব্যাকটেরিয়া কি, প্রোক্যারিওট অর্গানিজম নাকি ইউক্যারিওট অর্গানিজম। ব্যাকটেরিয়া কিন্তু মূলত দুইটা একটা ভাবে ব্যাকটেরিয়াকে চিহ্নিত করা যায়, প্রথমে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একরকম হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একরকম হয়। তো ইউক্রোমাটিন নামে তোমার একটা ক্রিস্টাল ভায়োলেট আছে, তোমার দেখো এই ক্রিস্টাল ভায়োলেট ডাই আছে, যেটা দিয়ে তোমার ওইটা স্টেন করলে একরকম কালার আসে, আরটা ইয়ে করলে একরকম কালার আসে। এটার উপর গ্রাম পজিটিভ আর নেগেটিভের তোমার ব্যাপারটা আছে। তো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা এটা জানার জন্য যে প্রক্রিয়াটা ডেভেলপ করছিল, এটা হচ্ছে ডেনিশ সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান গ্রাম। এটা একটু জাস্ট জেনে রাখার জন্য। এটা আর কিছু দরকার নাই। ইপিডেমিক কি, স্পোরাডিক কি, অ্যান্ডেমিক কি, প্যান্ডেমিক কি, সাইক্লিক টাই। হ্যাঁ, অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ট্রায়াঙ্গেলে ডিজিজ ট্রায়াঙ্গেল আর ডিজিজ টেট্রাহেড্রনের মধ্যে কোন ফ্যাক্টরটা আসলে মূলত পার্থক্য। তো আমরা ডিজিজ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হোস্ট, প্যাথোজেন এন্ড এনভায়রনমেন্ট, এই তিনটা বিষয় মিলেই একটা রোগ হয়। হোস্ট সাসেপ্টেবল থাকতে হবে, প্যাথোজেন ইনফেক্টিভ থাকতে হবে, আর এনভায়রনমেন্ট ফেভারেবল থাকতে হবে। হোস্ট সাসেপ্টেবল, প্যাথোজেন ইনফেক্টিভ, আর এনভায়রনমেন্ট ফেভারেবল, এই তিনটা কন্ডিশন হলেই কিন্তু এটা ডিজিজ হয়। কিন্তু এর বাইরেও তোমার আরেকটা ফ্যাক্টর অনেক সময় আমরা কনসিডার করি, সেটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ, যে মানুষের ইন্টারভেনশন, সেটাকে বলি ডিজিজ টেট্রাহেড্রন, মানে একটা বর্গাকৃতি হয়। আইপিএম নিয়ে তো দুনিয়ার কোশ্চেন আমরা বিভিন্ন জায়গায় পাবো।
উইডের মধ্যে পাবো, ফাঙ্গিসাইডের মধ্যে পাবো, পেস্টিসাইডের মধ্যে পাবো। তো প্যাথোলজিতে তো আইপিএমটা আমাদের পড়তেই হবে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, কোনো একটা রোগ ইয়ে করার জন্য বায়োলজিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, ফিজিক্যাল যতগুলো উপায় আছে সবগুলোকে একসাথে করে আমরা যে ট্রিটমেন্টটা করি সেটাকে বলে আইপিএম। আইপিএম এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফার্টিলাইজারটাকে, সরি, পেস্টিসাইডটাকে কম ব্যবহার করার মাধ্যমে আইপিএম করা হয়। আইপিএম এর মধ্যেও কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ইনক্লুডেড, খেয়াল করে দেখো। কেমিক্যাল পেস্টিসাইড, বারবারই ফার্টিলাইজার চলে আসছে, কেমিক্যাল ইনক্লুডেড বাট মিনিমাম লেভেলে। এইখানে একটু সংজ্ঞাটা শিখায় রাখি। এটার সাথে তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, গ্যাপ কি? গ্যাপ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রটোকল। মনে করো তুমি আইপিএম এর ক্ষেত্রে তোমাকে বলা হলো যে তুমি একটা মিনিমাম লেভেলে তোমার পেস্ট ইয়ে ইউজ করছো, কেমিক্যাল ইউজ করো, সেই কেমিক্যাল ইউজ করে সেই তুমি প্রোডাক্টটা ডেভেলপ করছো। যেমন তোমাকে বললো যে বাংলাদেশ থেকে এই আমেরিকায় রপ্তানি করার জন্য প্রচুর লতি তোমার আমেরিকায় রপ্তানি করা হবে। তো তখন তারা আমেরিকা কিছু স্ট্যান্ডার্ড দিয়ে দিবে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে বলে দিবে যে এই কচুর লতিতে হেভি মেটাল থাকা যাবে, আর্সেনিক এতটুকু, ক্রোমিয়াম এতটুকু, নিকেল এতটুকু, লেড এতটুকু, এর বেশি থাকা যাবে না। তারপরে বিভিন্ন রকম পেস্টিসাইডের একটা লিস্ট ধরাই দিবে, বলবে যে এর বেশি থাকা যাবে না। তুমি ওই যে আমেরিকায় কোনো একটা প্রোডাক্ট পাঠানোর জন্য আমেরিকার যে নিয়ম কানুন গুলো ফলো করতেছো, দ্যাট ইজ কল্ড গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, উত্তম কৃষি চর্চা। আর নর্মালি তুমি মানে তোমার জমিতে ফসল চাষ করতে গিয়ে তুমি দেখা গেল আইপিএম এর অনেক প্রোডাক্টও গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে না পড়ার কারণে আমেরিকা যাইতে পারতেছে না। তুমি আইপিএম এর মাধ্যমে করছো, কিন্তু দেখা গেল যে আমেরিকার যে রেঞ্জটা দিচ্ছে তার চেয়ে বেশি পেস্টিসাইড বা বেশি হেভি মেটাল আছে। তোমার ক্লাসটা কেটে যাবে। তোমার ক্লাস কেটে গেলে কিন্তু জয়েন করবা। আমি সবাইকে চাইবো জয়েন করো আজকে তোমরা যারা আছো। আমরা আরেকটু ক্লাস করি আজকে। তো ওকে, তার গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আর হচ্ছে আইপিএম, এই দুই জিনিসটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আরটা হচ্ছে অর্গানিক এগ্রিকালচার। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, আইপিএম আর অর্গানিক এগ্রিকালচার কোনটাতে কি মিনিং, তোমাদেরকে এটা দিয়ে আমরা নেক্সট সেগমেন্টটা শুরু করব, মানে আমাদের